অচৈতন্য গ্রামের কারো কান অবধি পৌঁছালো না, আর পৌঁছালেও হয়তো এই দিকে এখন কেউই আসতো না। ধীরে ধীরে তার চিৎকার মিলিয়ে যেতে যেতে একদম শান্ত হয়ে যায়। পরের দিন সন্ধেবেলায় গ্রামের কিছু মানুষ চিন্তিত মুখে চায়ের দোকানে বসে আছে। ইস, হারাধনের বউটা কি বাজেভাবে মরল। যা বলেছ, রোজকারের মতোই এঁটো বাসন মাজতে গেছিল, অনেকটা সময় হয়ে গেছে তাও ফিরছে না দেখে হারাধন খুঁজতে বেরোয়। আর খুঁজতে খুঁজতে ওই অভিশপ্ত কুয়োর কাছে গিয়ে সে দেখে বাসনপত্র এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে, আর চারিপাশে চাপ চাপ রক্ত। তখন আর ওর পুরো বিষয়টি বুঝতে অসুবিধা থাকে না। সাথে সাথেই গ্রামের সবাইকে খবর দেয় সে। সকালে এসে পুলিশ খুঁজেও আর দেহ পায়নি, আর পাওয়ার তো কথাই নয়। ওটা যে মৃত্যুপুরীর পথ, ওখানে হারিয়ে গেলে আর কেউ ফিরতে পারে না। বেচারি মেয়েটা যদি জানতো ওই কুয়োর নিচে কি ভয়ঙ্কর জিনিস আছে, তাহলে আর যেতই না। হারাধন নাকি বিয়ের পরপরই বউকে সবটা বলে রেখেছিল, কিন্তু হয়তো সে মানেনি বা বিশ্বাস করেনি। তার মাসুল প্রাণ দিয়েই তাকে দিতে হলো। এতদিন তো সব শান্ত ছিল, এখন আবার সে জেগে উঠেছে। এই গ্রামের সব থেকে বড় অভিশাপ হলো এটা। এখন তো গ্রামের সবাইকে আরো বেশি সাবধানে থাকতে হবে। থাকতে তো হবেই। রাতে তো অনেক দূরের কথা, সন্ধ্যের সময় আগে যদিও মাঝে মাঝে ওই কুয়োর পাশের পথ দিয়ে যাওয়া যেত, এখন তো ভুলেও নয়, কারণ ওখানে অপেক্ষাতে আছে। না, রাতে আর তার কথা বলবো না। যা বলেছ, এখন আর এই বিষয় নিয়ে বিশদে না বলাই ভালো। আর রাত 8টাও বাজে, আর দেরি নয়, চলো বাড়িতেই ফেরা যাক। পটাই, তুইও তোর দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে বাড়িতে ফিরে যা। বুঝতে তো পারছিস, বিপদ এখন চারিদিকে ঘুরছে রাতের অন্ধকারে। দুটি লোকের কথা শুনে চায়ের দোকানদার পটাইও মাথা নেড়ে সম্মতি জানায়। গ্রামের চারিপাশ কিছু সময়ের মধ্যেই শুনশান হয়ে যায়। দেখলে যেন মনে হবে গভীর রাত। সেই কুয়োর উপরে বসে থাকতে দেখা যাচ্ছে একটা কালো ছায়াকে। দূরের জঙ্গল থেকে শোনা যাচ্ছে শেয়ালের করুণ কান্না, যেন সেও বুঝতে পারছে রাতের অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ, যার মুখোমুখি হলেই মৃত্যু। রোহিত যখন ইছাপুর স্টেশনে নামল, তখন রাত 9টা বাজে। তার গন্তব্য হলো মামার বাড়িতে, কারণ দিন দুয়েক পর তার বোন মানে মামার মেয়ে খেয়ালির বিয়ে। বাবা মা দিন তিনেক আগেই এখানে চলে এসেছে। রোহিত অফিসের ছুটি পায়নি বলে আগে আসতে পারেনি, আজ এসেছে। একদম বিয়ে বৌভাত কাটিয়ে বাড়িতে ফিরবে, এটাই তার পরিকল্পনা। আজ তো ইছাপুর স্টেশন একটু বেশি ফাঁকা মনে হচ্ছে। স্টেশনের আলোও জ্বলছে না, বাইরে কোনো রিক্সাও পাবো কিনা সেটা সন্দেহ আছে। রোহিত যেমনটা ভেবেছিল হলেও ঠিক তাই। স্টেশনের বাইরে এসে সে দেখে রিক্সা তো দূরের কথা, দূর দূরান্ত অবধি জন প্রাণীর কোনো হদিশ নেই। রোহিত যখনই সন্ধ্যা রাতে ইছাপুরে এসেছে, তত বাড়ি সে দেখেছে স্টেশনের বাইরে একটা চায়ের দোকানে বেশ কিছু মানুষের আনাগোনা থাকতই। এমনকি সে নিজেও কয়েকবার চা খেয়েছে, কিন্তু আজকে দেখল সেই চায়ের দোকানের ঝাপটাও বন্ধ। কোথাও কোনো বড় অনুষ্ঠান আছে নাকি কে জানে। আর কি করা যাবে, এখন তাহলে পায়ে হেঁটেই মামার বাড়ি অবধি যেতে হবে। সেই মতোই পায়ে হেঁটেই
মামার বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলো রোহিত। চারিপাশ বেশ ফাঁকা হবার দরুন বেশ শীত শীত লাগছিল ওর। বেশ কিছু সময় হাঁটার পর রোহিত পৌঁছল সেই কুয়োটার সামনে। কুয়োটা সে পেরিয়েই যাচ্ছিল, হঠাৎ তার একবার মনে হলো যেন একটা কেউ ওই কুয়োটার পাশে বসে আছে। রোহিত সেদিকে তাকিয়ে দেখে একটি মেয়ে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। রোহিত বেশ অবাক হলো এটা দেখে, আর সেটা হবাও স্বাভাবিক। রোহিত এগিয়ে গেল সেই দিকে যেখানে এই রাতে বাইরের অন্ধকারে একটাও মানুষকে দেখলাম না, সেখানে আপনি এখানে এভাবে বসে? রোহিত এখন আরেকটি বিষয় খেয়াল করল। মেয়েটার শরীর পুরো ভেজা। এমন রাতে ভেজা শরীর নিয়ে এইভাবে বসে আছেই বা সে কি করে? রোহিতের মনে আবার এই প্রশ্ন এলো, আপনার শরীরটাও তো ভিজে রয়েছে। রোহিত জিজ্ঞাসা করলেও কোনো উত্তর আসে না মেয়েটির কাছ থেকে। উত্তর দিচ্ছে না দেখে রোহিত মেয়েটার শরীরে হাত রাখে আর নিমিষের মধ্যেই হাতটা সরিয়ে নেয়। কি ভীষণ ঠান্ডা শরীরটা! এত ঠান্ডাও কারোর শরীর হতে পারে? ঠিক সেই সময় কুয়োর পাড়ে বসে থাকা মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে। তার মুখটা দেখে রোহিত ৩-৪ পা পিছিয়ে যায়। মুখটা কি ভীষণ ভয়ঙ্কর! চোখ দুটি সাদা, মুখের বিভিন্ন জায়গা থেকে চামড়া খসে গেছে। রোহিতের দিকে হাত বাড়িয়ে দিয়ে যেন সে রোহিতকে ডাকছে। রোহিতের মনে আর বিন্দুমাত্র সংশয়ের অবকাশ থাকে না যে এটা একটা ডাইনি। রোহিত আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পিছনের দিকে মুখ করে ছুটতে শুরু করে। গায়ের সমস্তটুকু শক্তি দিয়ে যতটা জোরে ছোটা যায় ততটা জোরেই সে ছুটছে। ছুটতে ছুটতে সে মামার বাড়ির সামনে এসে মাটিতে বসে হাঁপাতে থাকে। তার শরীর দরদর করে ঘামছে। মামার বাড়িতে আলো জ্বলছে ঠিকই, কিন্তু বাড়ির বাইরে একটাও লোক নেই। সবাই ঘরের ভেতরে ঢুকে আছে। কিছুটা সময় জিরিয়ে নিয়ে সে ঘরে ঢোকে। সবাই তো ওর কথা শুনে ভীত হয়ে পড়ে। রোহিত যে আজকে আসবে সেটা কাউকে কিছু না জানানোর জন্য বাড়ির লোকের কাছে বেশ খানিকটা বকাও তার জুটল। বিশেষত রোহিতের মা মনিকা দেবী ছেলের কথা শুনে তো কেঁদেই ফেলল। আহ মা, কাঁদছো কেন? তোমার আশীর্বাদ থাকতে আমার কি কিছু হতে পারে নাকি? দিন ৩ আগে গ্রামে কি হয়েছে সেটাও সে মামার বাড়ির সবার কাছে শুনল। আর এই কারণেই ইছাপুর গ্রামের চারিদিকে সন্ধে রাত্রেই নিশুতিতে পরিণত হয়েছে। ধীরে ধীরে এই সমস্ত কিছু বিয়েবাড়ির খুশিতে শান্ত হয়ে যায়। তবে রোহিতের মনে অনেক প্রশ্ন থেকে যায়, আর এই প্রশ্নগুলির উত্তর সে খুঁজে পায় দাদুর কাছে পুরো ঘটনাটা শোনার পর। আজ থেকে বেশ কিছু বছর আগে নয়না তার স্বামী আর তার মেয়েকে নিয়েই এই ইছাপুর গ্রামের শেষে থাকত। তারা পেশায় ডোম। শ্মশান ঘাটে মৃতদেহ সৎকার করেই কোনো মতন তাদের সংসার চলত। কিন্তু হঠাৎ একদিন এক পথ দুর্ঘটনাতে তার স্বামী মারা যাওয়ার পর নয়না বাঁশ আর বেত দিয়ে গৃহস্থালির জিনিসপত্র তৈরি করেই দিন কাটাত। নিচু জাতের হবার জন্য গ্রামের মানুষ কেউই তাদের সাথে ভালো ব্যবহার করত না। কিন্তু মানুষ মারা গেলে নয়নার মতো মানুষেরা না থাকলে যে কি হতো সেটা কিন্তু কেউ ভেবেও দেখত না। একবার
নয়নার মেয়ের ভীষণ বেশি শরীর খারাপ করলো। এখন যায় তখন যায় অবস্থা। হাসপাতালেও ভর্তি নিল না, এমনকি ডাক্তারও বাড়িতে অবধি এলো না। নয়নার মেয়ের শরীরে তখনও ভীষণ জ্বর। আমার না ভীষণ জল টেস্টে পেয়েছে মা। দাঁড়া মা, এক্ষুনি দিচ্ছি। নয়না মাটির কলসি থেকে জল আনতে গিয়ে দেখে এক ফোঁটাও জল নেই। নয়না মেয়ের মাথার কাছেই সেই আগের রাত থেকে নিদ্রাহীন চোখে ঠাই হয়ে বসে আছে, তাই পুকুর থেকে জল অবধি ভরে আনতে সে পারেনি। আজকে তো জল আনতেই ভুলে গেছি। মেয়েটার জ্বরের ঘরে আবার জল চায়। মেয়ের মাথাতে হাত বুলিয়ে নয়না বলল, আমি এখন জল নিয়ে আসি মা, তুই একটু অপেক্ষা কর মা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। পুকুর বাড়ি থেকে অনেকটাই দূরে, অতটা যেতে অনেক সময় লেগে যাবে। তাই সে ঠিক করে গ্রামের কুয়ো থেকেই জল ভরে আনবে। সেই মতোই সে কলসি নিয়ে কুয়োর কাছে যায়। কুয়োর কাছে গিয়ে দেখে ওখানে কেউ নেই। বালতি দিয়ে কুয়ো থেকে জল তুলে যেই না কলসিতে ভরতে যাবে, তখনই কিছু গ্রামের মানুষ সেখানে চলে আসে। সবাই নয়নাকে বলে, নিচু জাতের মেয়ে হয়ে এত বড় সাহস তোর! আমরা যে কুয়োর থেকে জল খাই সেখান থেকে তুই জল নিস? ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না। আসলে আমার মেয়েটার ভীষণ জল তেষ্টা পেয়েছে, কষ্ট পাচ্ছে। পুকুর অবধি যেতে গেলে অনেকটা সময় লাগবে, তাই এখান থেকে জল নিচ্ছিলাম। আমাকে এবার যেতে দাও, না হলে মেয়েটা যে জল না পেয়ে আবার আরো কষ্ট পাবে। আমাকে যেতে দাও, যেতে দাও এখান থেকে। মানুষ উঁচু নিচু জাত নিয়ে এতটাই মত্ত ছিল যে পঞ্চায়েত প্রধান না আসা অবধি তাকে ওখানেই আটকে রাখা হয়। এমনকি পরেও কুয়োর থেকে জল তোলার অপরাধে ওর মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। শেষ অবধি পুকুর থেকে জল নিয়ে যখন নয়না বাড়িতে ফেরে, তখন সত্যি অনেক দেরি হয়ে গেছিল। মৃত্যু শয্যায় মেয়েটি জল খেতে চেয়েছিল, সেইটুকুও সে পায়নি। জল না পেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে সে মারা গেছে। মৃত মেয়েকে দেখে নয়নাও অস্বাভাবিক আচরণ করতে থাকে। মেয়েকে কোলে করে নিয়ে পৌঁছায় সেই কুয়োর সামনে। গ্রামের মানুষ তখনও সেখানেই ছিল। যে আমাদের সৃষ্টি করেছে সে যখন আমাদের আলাদা করেনি, তোমরা মানুষেরা নিজেদের বড় দেখানোর জন্য উঁচু নিচু জাত করে ভেদাভেদ তৈরি করেছো। আজ আমার মেয়ে যখন তোমাদের জন্য মরার কারে এক ফোঁটাও জল পেল না, ঠিক তেমনি আমি অভিশাপ দিচ্ছি। আজ থেকে তোমরাও এই কুয়োর জল কোনো দিনও খেতে পারবে না, কোনো দিনও এই কুয়োর জল খেতে পারবে না। এই বলে চোখের সামনে মেয়েকে কোলে নিয়েই নয়না কুয়োতে ঝাঁপিয়ে পড়ে। সবাই ধর ধর বলে চিৎকার করে ছুটে যায়, কিন্তু কিছুই হয় না। এমনকি অনেক খুঁজেও নয়না আর ওর মেয়ের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই ওই কুয়ো থেকে যেই জল ব্যবহার করেছে সেই মরেছে। যে কুয়োর জলের জন্য গ্রামের সবাই নয়নাকে অপদস্থ করেছিল, সেই কুয়োর জল ব্যবহার করা
ইচ্ছাপুর গ্রামবাসীরা বন্ধ করে দিয়েছে চিরতরে। রাতের বেলা ওই কুয়োর পাশ দিয়ে এলে অনেকেই নয়নার অতৃপ্ত আত্মার দেখা পায়। সব শোনার পর রোহিতের নয়না আর তার মেয়ের প্রতি মায়া তথা ভালোবাসা আর ইচ্ছাপুর গ্রামবাসীদের উপরে তীব্র বিরক্তি তথা বিদ্বেষ তৈরি হয়। কবে যে মানুষের মধ্যে থেকে এইসব জাতপাত উঁচ নিচ এইসব ধারণা দূরভূত হবে কে জানে। যদি গল্পটা মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান।